আজকের সিনেমাটার নাম হচ্ছে রেড 2। আর এই সিনেমার মেন চরিত্রে থাকবে অজয় দেবগন, রিতেশ দেশমুখ আর বাণী কাপুর। কাহিনী শুরুতে আমাদেরকে রাজস্থানের রাজা একটা বিশাল বাংলাকে দেখায়, যে এখানে রাজা আয়েশি করছে একটা পুল পার্টির মধ্যে। আর তখনই অময় পাটনায়ক সেখানে চলে যায় সে রাজার বাড়ির মধ্যে রেড মারার জন্য। কিন্তু অময় পাটনায়ক সে বাড়ির মধ্যে যাওয়ার আগেই রাজা তার বাড়ি থেকে স্বর্ণ গয়না সব কিছু পিছের দরজা দিয়ে একটা বড় টাক করে সেখান থেকে বের করে দেয়। কিন্তু অময় পাটনায়কও জানতো যে এখান থেকে সে পাচার করে নিয়ে যাবে, তাই জন্য এই ট্রাকটা যে রাস্তা দিয়ে যাবে অময় পাটনায়ক সে রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে এত স্বর্ণ গয়নাগুলি সেই অময় পাটনায়ক ধরে নেয়। তারপর ট্যাক্স অফিসে এসবগুলি নিয়ে চলে যায়। তারপরে অজয় পাটনায়ক এরকম কিছু কাণ্ড করে যেটা আপনারা আর আমিও বিশ্বাস করতে পারিনি। তারপরে রাজার যে সেনাপতি আছে সে অময় পাটনায়ককে গিয়ে বলে যে তোমার কত টাকা দরকার, এসব কিছু তুমি ছেড়ে দাও। তখন অময় পাটনায়ক বলে যে তার 2 কোটি টাকা দরকার, তার 2 কোটি টাকাই ঘুষ লাগবে। তারপর এসব কথা যখন ট্যাক্স অফিসাররা জানতে পারে, তারপর অময় পাটনায়ককে এখান থেকে বুঝে পাঠিয়ে দেয় ট্রান্সফার করে। তারপরে অময় পাটনায়কের বউ অময় পাটনায়ককে বলছে যে তোমার কিছুই বলতে হবে না, তোমার চোখগুলি দেখলেই আমি বুঝতে পারি যে তুমি কত ইমানদার, যে আপনি ঘুষ নিতেই পারেন না। তারপর তার জন্য ছোটো একটা বাচ্চা মেয়ে আর তার বউ আর অময় পাটনায়ক তারা চলে যায় ভুজের দিকে। তারপর তার ফ্যামিলি নিয়ে সে চলে যায় আবার ভুজের দিকে। পরে আমরা জেলের মধ্যে দেখতে পাই রমেশ বার্জিকে, যে জেলের মধ্যে সে সময় স্পেন্ড করছে, কারণ সে এই জেলটার মধ্যে 7 বছর ধরে পড়ে রয়েছে। সে চাইছে যে কোনোভাবে হোক সে এই জেল থেকে বেরোতে চায়। আর রমেশজি যখনই অময় পাটনায়কের কথা মনে পড়ে তখনই সে একটা কথাই বলে যে এ পাটনায়ক বা কার জিন্দিকে আবার শেষ করছে কে জানে। তারপরে আমরা আবার অময় পাটনায়ককে দেখতে পাই যে অময় পাটনায়ক ভুজের মধ্যে চলে এসেছে। সে রাস্তার মধ্যে এক মন্ত্রীর বড় বড় পোস্টার দেখতে পায়, যে এই পোস্টারের মধ্যে লোকেদের জন্য অনেক বড় বড় ভালো ভালো কথা লেখা আছে, আর তার চোখের মধ্যে লোকেদের জন্য খুব ভালোবাসা আছে। আর এই মন্ত্রীটার নাম হচ্ছে মনোহর ধনকর ওরফে দাদাভাই। আর দাদাভাই সবসময় মানুষের সেবা করে থাকে। যখন দাদাভাইয়ের কাছে কিছুই ছিল না তখনও দাদাভাই মানুষের সেবা করেই চলছিল, আর এখনও দাদাভাই মানুষের সেবা করেই চলে। আর দাদাভাই এখন মন্ত্রী হয়ে গেছে। এ মন্ত্রী হওয়ার পর দাদাভাই তার মার জন্য একটা অনেক বড় এক ফাউন্ডেশন খুলেছে। আর দাদাভাই মন্ত্রী হওয়ার পর তার মায়ের নামে একটা ফাউন্ডেশন করেছে। আর দাদাভাইয়ের ফাউন্ডেশনের মধ্যে অনেক লোকজন কাজ করে, সেখান থেকে অনেকের অর্জন হয়। আর দাদাভাই তার মাকে ভগবানের থেকেও অনেক বড় করে মানে, কারণ সকালে উঠে দাদাভাই আগে তার মায়ের পূজাই করে তারপর সে বাড়ি থেকে বের হয়। আর দাদাভাইকে দেখে আপনাদের এরকমই লাগবে যে এই মানুষটার ভিতরে কিছু না কিছু একটা খুঁত আছে, কারণ একটা মানুষ প্রপারলিভাবে এত পরিষ্কার কিভাবে থাকে, মানে যেভাবে আমাদেরকে দেখাচ্ছিল। তারপরের দিনই অময় পাটনায়ক সে ডিউটির মধ্যে জয়েন করে ফেলে। আর তার অফিসে সবাই জানতে পারে যে অময় পাটনায়ক এখানে কোনো না কোনো জায়গার মধ্যে রেড মারার জন্যই এসেছে। তারপর অময় পাটনায়ক তার অফিসের সবগুলি ফাইল খুলে দেখতে শুরু করে। তারপরে ধীরে ধীরে যখন দাদাভাইয়ের নাম শুনতে পায়, তারপর দাদাভাইয়ের যত কাগজ কুণ্ডলী আছে সব কিছু ও খুঁজতে শুরু করে। সে দাদাভাইয়ের সব কিছু জানতে চাইছিল, যে দাদাভাই কোথা থেকে শুরু হয়েছে আর এখন কোথায় আছে, কীরকম পরিস্থিতির মধ্যে সে চলছে, তার জায়গা সম্পত্তি কতটুকু আছে, তার পজিটিভ পয়েন্ট কোনটা, নেগেটিভ পয়েন্ট কোনটা, সব কিছু ও খোঁজখবর করতে শুরু করে। তারপর অময় পাটনায়ক সব কিছু ভালোভাবে দেখে সে এখন পুরোপুরিভাবে রেডি হয়ে যায় যে দাদাভাইয়ের বাড়ির মধ্যে সে রেড মারবে। আর অময় পাটনায়ক সে অনেক জায়গার মধ্যে চেক করেছিল যে দাদাভাই কি সৎ মানুষ কিনা, কিন্তু সে অনেক জায়গার মধ্যে চেক করার পর জানতে পারে যে দাদাভাই অনেকটি কাজের মধ্যে সে ঘোটালি করে রেখেছে। তারপরে অময় পাটনায়ক তার বড় অফিসারের কাছে সে আগ্রহ করে যে তাকে ওয়ারেন্ট ইস্যু কাগজ দেওয়ার জন্য, কিন্তু তার বড় অফিসার বলে এখনও অবধি কোনো প্রুফ পাওয়া যায়নি যে দাদাভাইয়ের এরকম জায়গা সম্পত্তি আছে, আর এরকম যখন প্রুফ পাওয়া যাবে তখনই আমরা কিছু করতে পারবো। তারপরে প্রুফের জন্য অময় পাটনায়ক আর দেরিও করেনি। তারপর সে অফিসারের কাছে প্রুফ পাঠিয়ে দেয়, আর অফিসারের কাছে প্রায় 32টা কাগজ দেয় যে সিগনেচার করে দেওয়ার জন্য। আর এখানে অময় পাটনায়ক সে পুরোপুরিভাবে রেডি ছিল যে দাদাভাইয়ের কোথায় কোথায় কালা সম্পত্তি সে রেখে দিয়েছে। তারপর অময় পাটনায়ক যখন দাদাভাইয়ের বাড়ির মধ্যে গিয়ে রেড মারতে চলে যায়, এখানে দাদাভাইয়ের মুখের মধ্যে এরকম কোনো এক্সপ্রেশনই ছিল না যে এখানে দাদাভাই কোনো খারাপ কাজ করেছে। আর দাদাভাইয়ের মায়েরও এটাই কোয়া ছিল যে দাদাভাই কখনো কোনো টাকা পয়সা বা কোনো কিছু নিয়ে সে লুপ করতেই পারে না।
তারপর অময় পাটনায়ক যখন দাদাভাইয়ের বাড়ির মধ্যে রেড করে তার বাড়ির মধ্যে থেকে একটা জিনিসও পায়নি যে তার কাছে এটা থাকবে বা এটা ছিল, এরকম কোনো রকমভাবেই প্রুফ পায়নি। আর এসব দেখে অময় পাটনায়ক সে চিন্তার মধ্যে পড়ে যায় যে এত জিনিস এত কিছু কোথায় গেল। একটা কথা বলে দেই যে এখানে যান দাদাভাই যে একটা ফাউন্ডেশন বানিয়েছিল তার মায়ের নামে, সে ফাউন্ডেশনের ভিতরে ঢোকার সময় একটা হাত ছিল, সেই হাতটা স্বর্ণের হাত ছিল, কিন্তু এখন পরে চেক করে দেখে যে এই হাতটা স্বর্ণের হাত নয়, এই হাতটা পিতলের হাত। তারপর অময় পাটনায়ক সে আবার চলে যায় সে ফাউন্ডেশনের মধ্যে যাওয়ার পর ফাউন্ডেশনও চেক করে সে কোনো কিছুই পায়নি। আর সেই জায়গার মধ্যে প্রচুর লোকেরা এই ফাউন্ডেশনকে ঘিরে ফেলেছিল যে ট্যাক্স অফিসারকে আরা আজকে মেরেই ফেলবে। তারপর দাদাভাই অময় পাটনায়ককে বলে যে এতগুলি মানুষের সামনে থেকে তো আপনি যেতে পারবেন না, আর আপনাকে এখান থেকে বের করার দায়িত্ব আমি নিলাম, যান। তারপরে দাদাভাই অময় পাটনায়ককে বলে যে আপনি যখন আসবেন তখন আমাকে কিছু বলে আসবেন, যাতে আপনি এখানে আসলে কিছু টাকা সম্পত্তি আপনি যাতে পান সেটা আমি দেখে রাখবো। তারপরের দিন আমরা দেখতে পাই যে অময় পাটনায়কের উপর অনেকগুলি স্যাংশন বসে গেছে, যে তাকে কিছুদিনের জন্য সাসপেন্ডও করে দেওয়া হয়েছে, কারণ সে দাদাভাইয়ের বাড়ির মধ্যে রেড মেরেছিল। আর রেড মারার সাথে সাথে দাদাভাইয়ের বাড়ি থেকে একটা জিনিসও সে আনতে পারেনি। আর অন্যদিকে আমরা জেলের মধ্যে রমেশজিকে দেখতে পাই যে রমেশজিও মনে মনে খুশি হয়ে গেছিল যে এখানে অময় পাটনায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর রমেশজি সেটাও জানতো যে অময় পাটনায়ক এত সহজে তো হার মানবে না। তারপরে আমরা দেখতে পাই যে রমেশজি এখন বাইরেও চলে এসেছে, মানে জেল থেকে। তারপরে অময় পাটনায়ক যখন বাড়ির মধ্যে আসার পর তার হঠাৎ করে মাথার মধ্যে আসে যে দাদাভাইয়ের যে ফাউন্ডেশনটা ছিল সে ফাউন্ডেশন থেকে বেরোনোর সময় একজন বয়স্ক লোক এসে তার শার্টের পকেটের মধ্যে একটা কাগজ দিয়েছিল, আর এই কাগজটার মধ্যে লেখা ছিল নেহা রাথোর। আর সে আগে রেল লাইনের মধ্যে কাজ করতো। আর তখনই আমরা জানতে পারি যে নেহা রাথোর ছিল দাদাভাইয়ের আগে এক্স গার্লফ্রেন্ড ছিল, আর সে এখন এই দুনিয়াতে নেই, কারণ একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে গেছিল। তারপরে অময় পাটনায়ক আবার দাদাভাইয়ের সম্পর্কে সব কিছু যাচাই করতে শুরু করে। আর তখনই আমরা জানতে পারি যে দাদাভাই অনেকগুলি মেয়েদের সাথে শুয়ে তারপর তাকে যে কোনো একটা চাকরি বা যে কোনো একটা সাহায্য করে দেয়। মানে সেটা তো আমরা আগে জানতাম না যে দাদাভাই এত খারাপ কাজও করে থাকে। আর যে মেয়েদেরকে সে চাকরি দেয় সে মেয়েদের যত জায়গা সম্পত্তি আছে সে সব কিছু কম দামে কিনেও নেয়। তারপরে আমরা অময় পাটনায়ককে দেখতে পাই যে সে একজন উকিলেরকে কল করেছে, আর এই উকিলটা শুধু টাকা পয়সা ছাড়া সে অন্য কোনো কাজই করতে পারে না, তাকে টাকা পয়সা দিলে সে সব কাজই করতে রাজি। তারপর অময় পাটনায়ক সে উকিলকে কিছু টাকা পয়সা দেয় যে দাদাভাইয়ের নামে জায়গা সম্পত্তি নিয়ে একটা কেস করার জন্য। তারপরে আমরা দেখতে পাই যে লাল্লাল সুধীর বলে একজন ট্যাক্স অফিসারে সেই জায়গার মধ্যে এন্ট্রি হয়, আর সে একটু রিশ্বত নিয়ে সবসময় অ্যাক্টিভ থাকে। তাকে টাকা পয়সা দিলে সে কারোর বাড়িতে ট্যাক্সও মারে না, তাকে আমরা ডাইরেক্টলি বলতে পারি রিশ্বতখোর। তারপরে সে ডাইরেক্ট চলে গেছে দাদাভাইয়ের বাড়ির মধ্যে, আর সে দাদাভাইয়ের বাড়ির মধ্যে গিয়ে দাদাভাইকে বলতে শুরু করে যে আপনি বলবেন শুধু আমাকে যে আমি কোথায় রেড করব আর কোথায় রেড করব না, আপনার কথার বাইরে আমি কোনো রেডই করতে যাব না। তারপরে আমরা লাল্লাল সুধীরকে দেখতে পাই যে লাল্লাল সুধীর সে একজনের বাড়ির মধ্যে গিয়ে রেড মারে। তারপর তার বাড়ির মধ্যে রেড মারার পর তার বাড়ি থেকে 20 কোটি টাকা পাওয়া গেছে, পুরো পিস ভর্তি টাকা পয়সা গয়না প্রচুর জিনিস পাওয়া গেছে তার বাড়ির মধ্যে। তারপরেই আমরা জানতে পারি যে এইসব টাকা যেন পাওয়া গেছে 20 কোটি টাকা, এই টাকা যে বিক্রম নামে যে লোকটা আছে তার টাকা নয়, এসব টাকা হচ্ছে দাদাভাইয়ের। আর এসব কথা লাল্লাল সুধীরও জানতো না, কারণ লাল্লাল সুধীর তো আগে দাদাভাইকে গিয়ে বলেই দিয়েছিল যে কোথায় কোথায় রেড মারতে হবে আপনি বলবেন, না হলে আমি কোথাও আর রেড মারবো না। তখনই দাদাভাইও বুঝতে পারে যে লাল্লাল সুধীরকে কিছু বলে দেওয়ার দরকার ছিল, কারণ এখন যদি সে সব জায়গার মধ্যে ট্যাক্স মারতে শুরু করে তাহলে তো আমার কোনো জায়গায় বাঁচবে না। তারপরে আমরা অময় পাটনায়ককে দেখতে পাই যে অময় পাটনায়ক ট্যাক্স অফিসের মধ্যে গিয়েছে, সে অফিসারকে গিয়ে বলছে যে দাদাভাইয়ের কাছে যে কালা সম্পত্তি আছে সবগুলো কাগজ আমার কাছে আছে। তারপর ট্যাক্স অফিসাররা মিলে অময় পাটনায়ককে আবার ডিউটিতে পাঠিয়ে দেয়, কারণ অময় পাটনায়ক বলেছিল যে দাদাভাইয়ের বাড়ি থেকে 500 কোটি টাকা সে বরামত করবে। আর অময় পাটনায়ক যদি দাদাভাইয়ের বাড়ি থেকে 500 কোটি টাকা না আনতে পারে তাহলে তাকে পুরোপুরিভাবে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। তারপরে আমরা জানতে পারি যে অময় পাটনায়ক দাদাভাইয়ের বাড়ির মধ্যে যে রেড মারবে সে রেডটা তার টোটাল 75 নম্বর রেড হবে। তারপরে আমরা রামেশ্বরমকে দেখতে পাই যে রামেশ্বরম নতুন একটা হোটেলের বিচের মধ্যে সে স্নান করছে।
সে বলছে যে যখন কেউ পুরোপুরিভাবে শেষ হয়ে যায় আর অন্য কেউকে শেষ হতে দেখতে পায় সেটাও অনেক মজা দেয়। সে জানে যে এই জায়গাটা অন্য কারণে, এই জায়গা রয়েছে দাদাভাইয়ের। আর সঙ্গে সে এটাও বলে যে এখানে অময় পাটনায়ক এসেছেন, এখানে ট্যাক্স মারবে সেটা সে ভালো করেই জানে। তারপরে আমরা অময় পাটনায়ককে দেখতে পাই যে অময় পাটনায়ক সে যে দাদাভাইয়ের যে বড় একটা হোটেল আছে সে হোটেলের মধ্যে চলে যায়, তার বাড়ি সে হোটেলটার মধ্যে রেড মারার জন্য। এই হোটেলটা খুলেছে বেশি দিন হয়নি, আর এই হোটেলটায় নতুনই হয়েছে, আর দাদাভাই সে জায়গার মধ্যে ছিল না, সে তো দিল্লিতে কিছু একটা র্যালির জন্য সে দিল্লিতে পড়ে রয়েছে। তারপরও হোটেলটাকে চেক করার পর সে একটা ঘরের মধ্যে এরকম টাকা পয়সা পেয়েছে। তখন এখানকার একজন অফিসার বলে যে আমরা ভাবি যে আমরা রিশ্বত নেই না কেন। তারপরে দাদাভাই যখন জানতে পারে যে তার হোটেলের মধ্যে রেড পড়েছে, তারপর সে দিল্লি থেকে তাড়াতাড়ি ভুজের দিকে রওনা হয়ে যায়। দাদাভাই সে ভালো করে জানে যে এইখানে যে রেডটা হচ্ছে সে রেডটা কিভাবে বন্ধ করানো যায়। তার যে লোকজনেরা আছে সবাইকে সে হোটেলের মধ্যে নিয়ে চলে আসে। এখানে পুলিশও প্রচুর ঘেরাও দিয়ে রেখেছিল, কিন্তু পুলিশ এখানে তাদের সঙ্গে কিছুই করতে পারছিল না। আর সেখানে অময় পাটনায়কও জানে যে এখন যদি এই লোকজনেরা হোটেলের ভিতরে ঢুকে যায় তাহলে এখানে তাদেরকে মেরেই ফেলবে। তখনই অময় পাটনায়কের মাথার মধ্যে একটা বুদ্ধি আসে যে এখানে তো প্রচুর টাকা পড়ে আছে, এখানে যদি উপর থেকে যদি টাকাগুলোই ফেলানো হয় তাহলে লোকজনেরা টাকার পিছনেই ছুটে যাবে, তাদের পিছনে আর কেউ আসবে না। তারপরে অময় পাটনায়ক সে হোটেল থেকে তারা আবার খুব ধীরে বেরিয়ে চলে আসে। তারপরে সে আবার চলে যায় যে ফাউন্ডেশন যেন দাদাভাই তার মার নামে বানিয়েছিল, সে ফাউন্ডেশনের মধ্যে যেন বলেছিলাম যে স্বর্ণের একটা হাত ছিল, সেই হাতটাকে খুঁজে বের করে, আর সেই হাতটা ছিল এখানে যেন বড় একটা পুকুর আছে, পুকুরটার ভিতরেই ফেলানো ছিল। তারপরে সেই জায়গার মধ্যে দাদাভাই যখন এই ফাউন্ডেশন থেকে বেরিয়ে চলে যাবে তখন সেই জায়গার মধ্যে দাদাভাই চলে আসে, আর দাদাভাইয়ের সঙ্গে অনেক লোকজনেরাও চলে আসে। তখন সেই জায়গার মধ্যে এমন পরিস্থিতি হয়ে গেছিল যে অময় পাটনায়ককে দাদাভাইয়ের লোকেরা সেই জায়গার মধ্যে মেরেই ফেলবে। কিন্তু তখনই দাদাভাইয়ের মা সেই জায়গার মধ্যে চলে আসে, আর মালিনীও সেই জায়গার মধ্যে সে মেয়েদেরকে নিয়ে চলে এসেছিল যে মেয়েদের সাথে দাদাভাই দুষ্কর্ম করেছিল। আর সকল জনসংখ্যার সামনেই দাদাভাইয়ের সবকিছু পোল খুলে যায় যে দাদাভাই মেয়েদের সাথে কী খারাপ কাজ করতো, তার জায়গা সম্পত্তি কোথায় কি সে রেখেছে সব কিছু পোল খুলে যায়। তারপরে দাদাভাইয়ের মা এসে দাদাভাইকে একটা থাপড় মেরে সেখান থেকে চলে যায়। আর লোকজনেরা যখন দাদাভাইকে মারতে যাবে তখন অময় পাটনায়ক সেখানে দাদাভাইকে বাঁচিয়ে ফেলে। তখন অময় পাটনায়ক লোকজনকে বলে যে আপনারা কানুনকে নিজেদের হাতের মধ্যে নেবেন না, আর তাকে তো সাজা কানুনই দেবে। তারপর দাদাভাইকেও জেলে পাঠানো হয়, আর সেই জায়গার মধ্যে রামেশ্বরের সাথেও দাদাভাই দেখানো হয়, সেখানেই পুরো ছবি শেষ হয়ে যায়। তো আপনাদের এই কাহিনীটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বাই।